আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা এক্সপ্লেন করব ইন্দোনেশিয়ার বাস্তব ঘটনা থেকে নির্মাণ করা একটি মুভি। আরমান আর সালমার বিয়ের পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে তাদের সাথে, আর এই ঘটনাটি আরো বেশি ভয়ঙ্কর রূপ নেয় যখন সালমা প্রেগনেন্ট হয়ে যায়। আর এই জন্য তাদের মধ্যে ভুল বোঝাবুঝি আর দূরত্বের সৃষ্টি হতে থাকে, কিন্তু আসলে এই সকল কিছুর পিছনে রয়েছে এক ভয়ঙ্কর জিন। কিন্তু এই জিন ইমানদার মাদ্রাসায় পড়ুয়া সালমার কাছে কিভাবে আসলো, এর পেছনে কি অন্য কারো হাত রয়েছে, তার সবকিছুই জানতে পারবো আমরা আজকের এই এক্সপ্লেইন থেকে। দাসিম এমন এক জিন যাকে শয়তানের 5 সন্তানের একজনকে বলা হয়। দাসিম জিন বিবাহিত দম্পতিদের পিছনে লাগে আর তাদের সাংসারিক জীবন ধ্বংস করে দেওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের মুভি এক্সপ্লেইনটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি বিয়ের দৃশ্য দেখতে পাই, যেখানে সালমা আর আরমানের বিয়ে হচ্ছিল। অন্যদিকে আমরা একটি রহস্যময় বই দেখতে পাই, যার মাধ্যমে ভবিষ্যতে ঘটা ঘটনার ইঙ্গিত দিচ্ছিল। এরপর আমরা দেখি সালমা আর আরমান বিয়ের ছবি তুলছিল, আর তখনই সেখানে একজন বয়স্ক লোক আসে যার নাম হাসান। তিনি পেশায় একজন মৌলবী। তিনি আসলে সালমার আঙ্কেল হন, আর তিনি আরমান আর সালমার বিয়ে দিয়েছেন। আর এখানে হাসান দিকা নামের এক ছেলের সাথে কথা বলছে। দিকা মূলত সালমার একজন কাছের বন্ধু। হাসান এখানে দিকাকে জানান সালমার মা বাবা বিয়ের সকল দায়িত্ব তার উপরে দিয়েছিলেন, আর তখনই সেখানে সালমা এসে হাসানকে ছবি তোলার জন্য ডেকে নিয়ে যায়। এরপর কেটে যায় অনেক দিন। আমরা এখানে সালমাকে প্রেগনেন্ট দেখি, আর তারা এখন আরমানের মা রাত্রির বাড়িতে যাচ্ছে। আর এরই মাঝে সালমা তার আঙ্কেলকে জানায় সে বেশ কিছুদিন যাবৎ আজব আজব স্বপ্ন দেখছে। আর আরমান সারাদিন কাজের জন্য বাইরে থাকে, তাই এখানে একা থাকা তার জন্য সম্ভব না। আর তখন হাসান বলে সে যে পবিত্র পানিটি দিয়েছিল তা যেন সালমা ঠিকমতো ব্যবহার করে। আর ফোন রাখার পরে সে বাথরুমে পানির আওয়াজ শুনতে পায়, কিন্তু সেখানে গেলে সে কিছুই দেখতে পায় না। আর সেখানেও পবিত্র পানির বোতল রাখা ছিল, আর সালমা যখনই সেই বোতলটি হাতে নেয় সেই পানিগুলো কালো হয়ে যায়, আর সেই পানিতে অনেকগুলো পোকা চলে আসে। এজন্য সালমা ভয় পেয়ে হাত থেকে সেটা ফেলে দেয়। আর তখনই তার এক বন্ধু ইন্দ্রি সেখানে চলে আসে। তারা দুজনেই আগে একই অফিসে কাজ করত, আর প্রেগনেন্ট হওয়ার জন্য সালমা তার চাকরিটা ছেড়ে দেয়। তাদের কথোপকথনের মাঝেই তখন আরমানও বাসায় চলে আসে। এরপর তারা একসাথে বাসা থেকে রওনা হয়ে যায়। আর তারা বাসা থেকে বের হওয়ার পর আমরা বাসার ভিতরে একটি কালো ছায়া দেখতে পাই। আর কিছু সময় পর তারা আরমানের মায়ের বাসায় চলে আসে। তখন তাদের বাসার কাজের লোক সোফি তাদের স্বাগতম জানায়। এরপর তারা লাত্রির সাথে দেখা করে। তারা আসার জন্য লাত্রি বেশ খুশি হয়। এরপর ঘরে ঢুকে সালমা ঘরের পর্দা সরাতে গেলে লাত্রি তাকে নিষেধ করে আর বলে তাদের প্রতিবেশী বেশি একটা ভালো মানুষ না, সে অন্যের বাসায় উকি মারে, তাই সে এখানে পর্দা লাগিয়েছে। এরপর সন্ধ্যেবেলায় সালমা যখন কোরআন তেলাওয়াত করছিল তখন সেখানে আরমান চলে আসে। আর কিছু সময় পর সালমার তেলাওয়াত শেষ করলে সে লক্ষ্য করে আরমান সবেমাত্র রুমে এসেছে। আর এই জন্য সালমা তখন ভীষণ ভয় পেয়ে যায়। আর এই জন্য সালমা আরমানকে তার সাথে নামাজ আদায় করতে বলে। এরপর তারা যখন রাতের বেলায় একসাথে ঘুমিয়েছিল, হঠাৎ করে সালমা জেগে ওঠে। আর সে দেখে সিলিং থেকে রক্ত তার পেটের উপরে পড়ছে। আর হঠাৎই তার ঘুম ভেঙে যায়। এর মানে সে একটা খারাপ স্বপ্ন দেখছিল। আর হঠাৎই সে কম্বলের নিচে কাউকে অনুভব করে, আর ভেতরে তাকালে সে একটা শয়তানকে দেখতে পায়। আর তখনই তার ঘুম ভেঙে যায়। আর জোরে চিৎকার করলে আরমানও তখন ঘুম থেকে জেগে ওঠে। আর আরমান তখন সালমাকে সান্ত্বনা দেয়। পরের দিন সবাই খাবার খাওয়ার সময় সালমা বলে তার আঙ্কেল তাকে 4 মাসের একটা আমল করতে বলেছিল, আর এই আমল করার জন্য প্রতিবেশীদেরও আসতে হবে। কিন্তু লাত্রি এখানে কাউকে ডাকতে চাইছিল না, কারণ সে এখানের কাউকেই তেমন একটা চেনে না। কিন্তু পরের দিন আমলটি করার জন্য সকল প্রতিবেশীরা তাদের বাসায় আসে। আর তখন অনেকে বলা বলি করছিল লাত্রি হঠাৎ আমল করার জন্য আমাদের কেন ডাকলো, সে তো কারোর সাথে ঠিকমতো কথা বলে না। আর লাত্রি তো কারো বাসায় মিলাদেও যোগদান করে না। এরপর আমল চলাকালীন হঠাৎ প্রচুর বৃষ্টি শুরু হয়, আর ঘরের লাইটগুলো ব্লিঙ্ক হতে শুরু করে। এই জন্য বাইরে রাখা সোফা লাত্রি সব ভেতরে নিয়ে আসে। এরপর সন্ধ্যেবেলায় সালমার আঙ্কেলও বাসায় ফিরে যাচ্ছিল, আর সালমাকে বলে সে যেন কিছুদিন তাদের বাসায় থেকে আসে। এরপর সেখানে একটা মহিলা আসে, আর সালমাকে বলে সে তাদের পাশের বাসায় থাকে। আর সে সালমার সাথে কথা বলার সময় সালমাকে তার শাশুড়ির কথা জিজ্ঞেস করলে সে বলে সে অসুস্থ, তাই এখানে আসেনি। তখন লাত্রি কাজের লোকটাকে বলে পরের বার খেয়াল করে ইভেন্ট আয়োজন করবে। এসবের জন্য তার দামি সোফাগুলো নষ্ট হয়ে গেল। পরের দিন সকালবেলা সালমা খাবার তৈরি করছিল, তখন সেখানে লাত্রি আসে। আর সালমাকে আরমানের পছন্দের খাবারের কথা জিজ্ঞেস করলে সে বলে সে আরমানের জন্য হেলদি ডায়েট খাবার তৈরি করছে যাতে তার কোলেস্টেরল কন্ট্রোলে থাকে। কিন্তু তখন লাত্রি বলে এতটা কন্ট্রোল তো সেও আরমানকে কখনো করেনি।
আর একথা শুনে সালমার মন তখন কিছুটা খারাপ হয়। এরপর সালমা খাবার দিতে আরমানের অফিসে আসে। আর তখন একটা মেয়ে আরমানের কেবিন থেকে বের হয়ে আসে, আর এই মেয়ে বোর্ড ম্যানেজার ছিল। আর সালমা তখন আরমানকে নিয়ে কিছুটা চিন্তিত হয়ে যায়। এরপর সালমা আরমানকে খাবার বের করে দেয়। আর তখন সেখানে সালমার ফ্রেন্ডও চলে আসে। এখানে আমরা জানতে পারি সালমা, আরমান ও তার বন্ধু আগে একসাথে কাজ করত। আর এখানে সালমা তার বন্ধুর সাথে তার শাশুড়ির ব্যাপারে কথা বলছিল। তার শাশুড়ি হয়তো তাকে তেমন একটা পছন্দ করে না। তখন তার ফ্রেন্ড বলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এখন শুধু তার বাচ্চার দিকে খেয়াল রাখা উচিত। এরপর সালমা বাসায় চলে আসে আর একটা ক্রাফট প্রজেক্ট রং করছিল। আর তখনই কেউ একজন বাইরে থেকে তার দিকে একটি পাথর ছুঁড়ে মারে। এই জন্য সে বাইরে চেক করলে সে কাউকে সেখানে দেখতে পায় না। এরপর সে দরজা লক করে আবারও তার কাজ করছিল, কিন্তু সে উপরের স্টোর রুম থেকে একটা শব্দ শুনতে পায়। তাই সে উপরে বিষয়টি দেখতে গেলে সেখানে একটি শয়তানের মুখ দেখতে পায়। আর সে ভয় পেয়ে নিচে নামতে গেলে একটি অ্যান্টিক পট ধাক্কা লেগে নিচে পড়ে ভেঙে যায়। আর তার শব্দ শুনে লাত্রিও সেখানে চলে আসে। তখন সালমা তাকে বলে সে উপরে ভয়ঙ্কর কিছু একটা দেখেছে। তখন লাত্রি বলে আরমান আসলে তাকে দিয়ে সে চেক করে নেবে। এরপর লাত্রি বলে তোমাকে বাইরে কেউ একজন ডাকছে, তুমি যাও, আমি এগুলো পরিষ্কার করছি। বাইরে আসলে সালমা দিকাকে দেখতে পায়। সে একটা পার্সেল নিয়ে এসেছে। দিকা সালমার আঙুল কাটা দেখে তার হাতে একটা ব্যান্ডেজ লাগিয়ে দেয়, কিন্তু এই ব্যাপারটা লাত্রির কাছে ভালো লাগে না। ঠিক তখন আরমানও বাসায় চলে আসে। আর তখন দিকাও চলে যায়। তখন আরমান বলে দিকা তোমার জন্য হয়তো একটু বেশি টেনশন করছে। তখন সালমা বলে দিকা আমার জন্য সবসময় একটু বেশি টেনশন করতো। এরপর সালমা আরমানকে দিয়ে স্টোর রুমটা চেক করায়। তখন আরমানও সেখানে কিছু ফিস ফিস গোংরানের আওয়াজ শুনতে পায়। আর এই জন্য আরমানও তখন কিছুটা ভয় পায়, কিন্তু সে সালমাকে এই বিষয়ে কিছুই জানায় না, যাতে সালমা ভয় না পায়। পরের দিন সকালে আরমান অফিসে চলে গেলে সালমা একটা কানের দুল দেখতে পায়, যেটা সালমার ছিল না। এর কিছুক্ষণ পর দিয়া সালমার জন্য খাবার নিয়ে আসে। সালমা সেই খাবারটা নিয়ে একটু খেয়ে বলে রান্নাটা খুব মজা হয়েছে। তখন দিয়া বলে সামনে গাছওয়ালা বাসাটি তাদের। সালমা যেন মাঝে মাঝে তাদের বাসায় যায়। এরপর দিয়া চলে গেলে সালমা বাসায় এসে কাজের মহিলাকে বলে এখান থেকে কিছু খাবার যেন আরমানের টিফিন বক্সে দিয়ে দেয়। এরপর সালমা সফিকে জিজ্ঞেস করে সে এখানে কখনো আজব কিছু উপলব্ধি করেছে কিনা। তখন সফি বলে প্রেগনেন্ট অবস্থায় এসব উপলব্ধি করা স্বাভাবিক ব্যাপার। এরপর সালমা ওয়াশরুমে গেলে সেই কানের দুলটিকে আবারও দেখতে পায়। আর সে ভাবে আরমান হয়তো তার সাথে প্রতারণা করছে, তাই সে রাগে মেকআপ করতে থাকে, এটা ভেবে হয়তো প্রেগনেন্ট হওয়ার জন্য তাকে হয়তো আগের মতো সুন্দর লাগছে না। এরপর সে ফ্রেশ হয়ে নিচে আসতেই লাত্রি তাকে খাবারের কথা জিজ্ঞেস করে। তখন সালমা জানায় তাদের প্রতিবেশী দিয়া তাকে এই খাবারগুলো দিয়েছে। আর এখন সালমা তার আঙ্কেলের সাথে দেখা করতে যাচ্ছিল, আর এই জন্য সেই খাবার থেকে তার আঙ্কেলের জন্য কিছুটা নিয়ে যায়। আর সেখানে গিয়ে সালমা হাসানকে জানায় সে দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে, সে আজব আজব জিনিস উপলব্ধি করছে। তখন হাসান জানায় নতুন বাসায় এসব মনে হওয়াটাই স্বাভাবিক, সে যেন এসব বিষয় নিয়ে বেশি চিন্তা না করে। এরপর হাসান সেই খাবারের বক্সটা খুললে দেখতে পায় খাবারগুলো নষ্ট হয়ে পোকায় ধরেছে। অন্যদিকে আরমানের সাথেও সেম একই ঘটনা ঘটে। বিকেলে আরমান বাসায় এসে এই বিষয় নিয়ে একটু রাগারাগি করে। তখন সালমা বলে সে তো ভালো খাবারই দিয়েছিল, কিন্তু কেউ হয়তো তার খাবারটা চেঞ্জ করে দিয়েছে। আর ঝগড়া বাড়তে থাকলে আরমান সালমাকে শান্ত হতে বলে। এরপর সালমা রুমে এসে কান্না করতে থাকে আর নিজের পেটটা দেখতে থাকে। ঠিক তখনই মুভির শুরুতে দেখা বইটার পৃষ্ঠায় আলো জ্বলে ওঠে। অন্যদিকে লাত্রি আরমানকে বলে সালমা হয়তো এখানে নিজেকে মানিয়ে নিতে পারছে না, আর এজন্যই তার উচিত সালমার সাথে কথা বলা আর তাদের মতো যেন কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি না হয়। তখন সালমা বাইরে থেকে আরমানের আওয়াজ শুনতে পায়। সে মনে করে আরমান হয়তো অন্য কোনো মেয়ের সাথে কথা বলছে। সালমা বাইরে চেক করতে গেলে সেখানে কাউকেই দেখতে পায় না। আর সফি তখন সেখানে ময়লা ফেলতে আসে। তখন সালমা তাকে আরমানের কথা জিজ্ঞেস করে। তখন সফি জানায় আরমান তো বাসার ভেতরেই আছে। এই কথা বলে সফি ময়লা ফেলে চলে আসবে, তখনই ল্যাম্পপোস্টের বাতি বারবার ব্লিঙ্ক হতে শুরু করে। আর সফির পিছনে তখন আমরা একটি ভয়ঙ্কর জিনকে দেখতে পাই। অন্যদিকে আরমান রুমে ঘুমিয়েছিল। আর তখনই আরমানের ফোনে একটা মেসেজ আসে। আর সালমা তখন চেক করতে গেলে আরমান তাকে বলে এসব তার কাজের বিষয়ে মেসেজ আসছে। এরপর রাতে সালমা আরমানের কাছে যেতে চায়, কিন্তু আরমান তাকে থামিয়ে দিয়ে বলে আজকে তার ভীষণ ঘুম পাচ্ছে। আর এই জন্য সালমা কান্না করতে থাকে, কারণ আরমান দিন দিন তাকে দূরে সরিয়ে দিচ্ছিল। পরের দিন সকালবেলা সালমা পুরো বাসায় পবিত্র পানি ছেটাচ্ছিল। তখন সফি সেখানে আসে আর লাত্রিকে সব ঘটনা খুলে বলে। আর সালমাও যে এসব ফিল করছে তা লাত্রিকে বলে। তখন লাত্রি বলে এই ব্যাপারে দেখবে, আর আগে দিয়ার ব্যাপারে ভালোভাবে খোঁজ নিতে হবে। অন্যদিকে সালমা তার কাজ করছিল, আর তখন পুরো ঘর কাঁপতে শুরু করে।
আর এই জন্য সে ভয়ে আরমানকে কল করে আর সব ঘটনা খুলে বলে। তখন আরমান বলে তার এসব কথার কোনো মানেই হয় না। তখন সালমা রেগে বলে, তুমি কখনোই আমার চিন্তা করো না। সালমা চায় তার প্রজেক্টটা যেন ক্যান্সেল হয়ে যায়। আর এই জন্য আরমান তখন কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু সালমা অনেক আগেই কল কেটে দিয়েছে। তাহলে আরমানকে কথা কে বলল তা আমরা সামনে জানতে পারবো। এরপর দিকা সেখানে আসে আর সালমাকে তার কাজের জন্য সাহায্য করছিল। আর তখনই আবারও স্টোররুম থেকে আবারও শব্দ আসতে শুরু করে। আর দিকা উপরে চেক করতে উঠলে সেখান থেকে অনেকগুলো বাদুড় বেরিয়ে আসে। অন্যদিকে আরমান মন খারাপ করে রাস্তায় বসেছিল। তার হাতে তখন একটা লাইটারও ছিল। সে আগে সিগারেট খেলো সালমাকে বিয়ের পর সে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে। আর তখনই সেখানে ইন্দ্রি চলে আসে আর আরমানকে সিগারেট দিয়ে বলে মাঝে মাঝে টেনশন কমানোর জন্য সিগারেট খাওয়া উচিত। আর জিজ্ঞেস করে কি প্রবলেম হয়েছে। তখন আরমান বলে ইদানিং তার আর সালমার মধ্যে সম্পর্কে তেমন একটা ভালো যাচ্ছে না। আর অন্যদিকে দিকা চলে যাওয়ার সাথে সাথে সেখানে চলে আসে দিয়া আর সালমাকে দিয়ার হাজবেন্ড এর ব্যবহার সম্পর্কে বলে। তখন দিয়া বলে তার হাজবেন্ডও এমনটাই করতো। পরে দিয়া জানতে পারে তার হাজবেন্ড তার সাথে প্রতারণা করছে। আর একথা শুনে সালমার সন্দেহ আরো বেড়ে যায়। আর রাত্রি জানালা দিয়ে তাদের দুজনের কথোপকথন দেখছিল। এরপর রাতের বেলা সালমা ইন্দ্রিকে কল করে আর জিজ্ঞেস করে আরমান কি আজ রাতে অফিসে কাজ করবে, কারণ আরমান এখনো বাসায় আসেনি। তখন ইন্দ্রি জানায় অফিসের সকল কাজ আগেই শেষ হয়ে গিয়েছে। আজকে আরমান হয়তো নিজে থেকে অফিসে থাকবে আর অফিসে আজকে আরো কয়েকজনও থাকবে। তখন সালমা জিজ্ঞেস করে বোর্ড ম্যানেজারও কি থাকবে। আর বোর্ড ম্যানেজার সেই মেয়ে যাকে আমরা আরমানের কেবিন থেকে বের হতে দেখেছি। ইন্দ্রি তখন বলে সে তো মাঝে মধ্যে অফিসে আসে। এরপর সালমা আরমানের অফিসে যায় চেক করতে আর এখানে সেই মেয়েটিকেও দেখতে পায় সে। আর সেই মেয়েটা অনেক তাড়াতাড়ি উপরে চলে যায়, এজন্য সালমা তার কাছে যেতে পারে না। আর হঠাৎই সেই মেয়েটা আরমানের কেবিন থেকে বের হয়ে নিচে চলে যায়। আর সালমা তাড়াতাড়ি নিচে নামতে গিয়ে পড়ে যাচ্ছিল আর ইন্দ্রি তাকে দেখে তার কাছে যায়। এরপর আরমান এর কাছে গিয়ে সালমা তার সাথে ঝগড়া করতে শুরু করে আর বলে সেই মেয়ের সাথে আরমানের অবৈধ সম্পর্ক চলছে। আর আরমান অফিসে কোনো সিন ক্রিয়েট না করে সালমাকে সেখান থেকে নিয়ে চলে আসে। আর যাওয়ার সময় তাদের মধ্যে তর্ক হচ্ছিল আর একটা অ্যাক্সিডেন্ট হতে হতে তারা বেঁচে যায়। আর বাসায় এসে সালমা নিজেকে আয়নায় দেখছিল আর তখন আবারও সেই বইয়ের লেখাগুলোতে আলো জ্বলে ওঠে। আর আয়নায় সে নিজেকে অস্বাভাবিকভাবে দেখছিল, কিন্তু বাস্তবে সে একদমই ঠিকঠাক ছিল। এর মানে কোনো কালো জাদু বা জিনের জন্য তার সাথে এসব ঘটছিল। এরপর মাঝরাতে আমরা দেখি আরমান সোফাতে ঘুমাচ্ছে আর সালমা এসে তার গলা চেপে ধরে। এজন্য আরমানের অনেক ভয় পেয়ে যায় আর সালমাও সেখান থেকে উধাও হয়ে যায়। এর মানে কোনো ভয়ঙ্কর জিন তার রূপ নিয়ে এসে আরমানের উপর আক্রমণ করেছিল। পরের দিন সোফি দিয়াকে ফলো করছিল আর দিয়া একটা বাসার সামনে গিয়ে হঠাৎই উধাও হয়ে যায়। সোফি সেই বাসার সামনে গিয়ে দেখে সেই বাসাটা একদমই খালি আর পরিত্যক্ত। আর হঠাৎই তার সামনে একটা ভয়ঙ্কর জিন চলে আসে আর এই জন্য সে ভীষণ ভয় পায়। আর অন্যদিকে রাত্রি সালমাকে বলে সে যদি তার সাথে কিছু শেয়ার করতে চায় তাহলে সে যেন তাকে বলে। তখন সালমা বলে আরমান তার সাথে প্রতারণা করছে, তাতে তার কি, সে তো আরমানের পক্ষ নিয়েই কথা বলবে। আর তখনই সেখানে সোফি চলে আসে আর রাত্রিকে জানায় দিয়া যে ঠিকানাটা দিয়েছে সেটা একটা পরিত্যক্ত বাড়ির আর আমাদের আশেপাশে কেউই এই নামের কাউকে চেনে না। আর তখনই দিয়া সেখানে চলে আসে আর সালমা বাইরে গিয়ে দিয়ার সাথে কথা বলতে থাকে। আর রাত্রি আড়াল থেকে দেখে সালমা একা একাই কথা বলছে আর এই দৃশ্য দেখে রাত্রি ভীষণ ভয় পেয়ে যায়। আর তখন সালমা ভিতরে এসে গ্যাসের চুলো অন করে ভিতরে চলে যায়। আর রাত্রি চুলা বন্ধ করতে গেলে হঠাৎই সেখানে আগুন জ্বলে ওঠে আর রাত্রি কিছুটা আহত হয়। আর তখন সালমা সেখানে চলে আসে। এর মানে আগে যে গ্যাসের চুলা অন করেছিল সেটা সালমা ছিলই না। এরপর আরমানও বাসায় চলে আসে আর সালমাকে বকাঝকা করতে শুরু করে, কারণ সে ভেবেছে সেই হয়তো ভুলে গ্যাস অন করেছিল। কিন্তু রাত্রি কিছুই বলে না, কারণ সে বুঝতে পারে সালমার সাথে খারাপ কিছু হচ্ছে। রাতে রাত্রি সোফিকে বলে সে সালমার আঙ্কেল হাসানের সাথে কথা বলেছে সালমার ব্যাপারে, কিন্তু সে জানায় সে বোর্ডিং স্কুলে গিয়েছে, তাই তারা যেন গিয়ে পবিত্র পানি নিয়ে আসে। এরপর সোফি রাতের বেলা সেই পবিত্র পানি আনতে গেলে সে জিনটা তার পিছু নেয় আর এই জন্য সে ভয়ে সে রাস্তার মাঝে চলে যায়। আর একটা বাসের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়। আর এই কথা শুনে রাত্রি অনেক কষ্টে কান্না করতে থাকে, কারণ সেই তো পানি আনতে পাঠিয়েছিল তাকে। অন্যদিকে হাসান লাইব্রেরিতে গিয়ে একটা বই চেক করে যেটার একটা পৃষ্ঠা ছেঁড়া ছিল আর এটাই হলো সেই বই। আর তখনই সেখানে সেই ভয়ঙ্কর জিনটা তাকে ভয় দেখাতে আসে, কিন্তু হাসান ভয় না পেয়ে আয়াতুল কুরসি পড়তে শুরু করে, এই জন্য জিনটা সেখান থেকে চলে যায়। অন্যদিকে হাসপাতালে রাত্রি আর সালমা একসাথে বসেছিল। তখন রাত্রি বলে সে সালমাকে বিশ্বাস করে আর এই সকল ঘটনার জন্য দিয়েই দেয়।
সোফি দিয়ার অ্যাড্রেস চেক করতে গিয়েছিল, কিন্তু সেই বাড়িটা পরিত্যক্ত আর সেখানে কেউই থাকে না। আর এই কথা শুনে সালমা তখন আরো রেগে যায়, কারণ তার মনে হচ্ছিল দিয়া তার চিন্তা করে। তাই লাত্রি তাকে দিয়ার কাছ থেকে দূরে রাখতে চাইছে। এরপর সে সেখান থেকে দিয়ার ঠিকানায় চলে আসে, আর তার কাছে সেই বাসাটা একদমই স্বাভাবিক মনে হচ্ছিল। সালমা তার নিজের সাথে পবিত্র পানি নিয়ে সেখানে গিয়েছিল, আর এখানে দিয়া সালমাকে তার হাজবেন্ড আর শাশুড়ির ব্যাপারে অনেক খারাপ কথা বলছিল। এরপর দিয়া সালমাকে জড়িয়ে ধরে, আর সালমার চোখ তখন সেই পবিত্র পানির দিকে যায়, আর তখনই সেই পানি কালো হয়ে বোতলটা ভেঙে যায়। আর তখন দিয়া পেছনে ফিরলে তার আসল চেহারা আয়নায় ফুটে ওঠে, আর সালমা তখন বুঝতে পারে দিয়াই হলো আসল জিন। আর দিয়া তখন তার ভয়ঙ্কর রূপ নিয়ে দিয়ার সামনে আসে। অন্যদিকে লাত্রি বাসায় শুয়েছিল, তখন সে বাইরে কিছুর আওয়াজ শুনতে পায়, আর বাইরে গেলে সে একটা ঝাড়ু সেখানে দেখতে পায়। আর ঝাড়ুটা ধরতে তার হাত তখন ঝলসে যায়, আর তখন তার সামনে একটা ভয়ঙ্কর জিনকে দেখতে পায়। এজন্য সে ভয় সেখান থেকে পালাতে শুরু করে আর সিঁড়ি থেকে পড়ে যায়। অন্যদিকে সালমা আয়াতুল কুরসি পড়ে সে বাসা থেকে পালিয়ে আসে, আর বাসায় এসে আরমান আর লাত্রিকে ডাকতে শুরু করে। আর তখন সে জিন বিভিন্ন রকমের রূপ নিয়ে সালমার সামনে আসছিল, এজন্য সে ভয়ে বিভিন্ন সূরা পড়তে শুরু করে, আর এতে করে সে জিনটা সেখান থেকে চলে যায়। সে সেখান থেকে কোনো মতে পালিয়ে ইন্দ্রির বাসায় আসে, আর তাকে বলে যেভাবেই হোক তার আঙ্কেলের বাসায় তাকে দিয়ে আসতে। তখন ইন্দ্রি তাকে সেখানে বসতে বলে, আর তখনই আরমান ওয়াশরুম থেকে বের হয়, আর এই জন্য সালমা তখন প্রচন্ড রেগে যায়। সে ভাবতে থাকে আরমান আর ইন্দ্রি হয়তো তাকে ধোকা দিচ্ছে। তখন আরমান বলে সে বাসায় গিয়ে তার মাকে সে আহত অবস্থায় পায়, তাই সে তার মাকে হসপিটালে ভর্তি করে বাসায় আসার সময় ইন্দ্রির সাথে দেখা হয়, তাই সে এখানে এসেছে। আর এই সকল কথা সালমা কিছু বিশ্বাস করছিল না, আর ইন্দ্রিকেও নানান বাজে কথা বলতে শুরু করে সে। ইন্দ্রি তখন সালমাকে রাগান্বিত ভাবে বলে আরমান তোর জন্য বাসা বদল করলো, তোর জন্য সবকিছু করে, আর তুই কিনা আরমানকে সন্দেহ করিস। কিন্তু সালমা তার কোনো কথা না শুনে তাকে একটি চর মারে, আর আরমানকে বলে সে চাইলে সালমাকে ডিভোর্স দিয়ে দিতে পারে। এরপর সে ট্যাক্সিতে করে হাসানের বাসায় চলে যায়। সেখানে গেলে হাসান তাকে তখন বলে তার এই বইয়ের একটা পৃষ্ঠা খুঁজে পাচ্ছে না, যা দাসিম জিম নামের ব্যাপারে কথা বলা যেত, আর এই জিনের মাধ্যমে ভালো সম্পর্ক নষ্ট করা হয়। তখন সালমা বুঝতে পারে এই জিনের জন্য হয়তো আরমান আর তার সংসারে এসব কিছু হচ্ছে। আর তখন সেখানে আরমানও চলে আসে, আর তারা সবাই মিলে একটা রিচুয়াল শুরু করে সালমার উপর থেকে সেই জিনের ছায়া সরানোর জন্য। আর তখন সেই জিনটা উল্টো সালমার উপরেই ভর করে বসে, আর হাসান তখন প্রাণপণ চেষ্টা করতে থাকে সেই জিনটাকে তাড়ানোর। কিন্তু সেই জিনটা এতটাই শক্তিশালী যে জিনটা হাসানের উপর আক্রমণ করে, আর এর সাথে আরমানের উপরও আক্রমণ শুরু করে, আর তাকে মারবে। তখনই হাসান সেই জিনটিকে নিয়ন্ত্রণ এনে ফেলে, আর সালমার শরীর থেকে তখন সেই জিনটা বের হয়ে যায়। এরপর আরমান সালমাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু সময় পর তার জ্ঞান ফিরলে লাত্রি আর আরমানকে তার পাশে দেখতে পায়, কিন্তু তার পেটের সন্তানটা তখন মারা গিয়েছে। আর এই জন্য সালমা তখন ভীষণ ভেঙে পড়ে। এর কিছুদিন পর তারা একটা নতুন বাসায় শিফট হয়, আর এখানে তারা একটা আমল করার জন্য একটা আয়োজন করে। আর এরই মাঝে ইন্দ্রি সালমাকে বলে তার পিরিয়ড শুরু হয়েছে, তাকে এখনই ওয়াশরুমে যেতে হবে। সালমা তাকে ওয়াশরুম দেখিয়ে দিলে সে ওয়াশরুমে চলে যায়। আর এখানে আমরা দেখি ইন্দ্রির কাছেও সেই সেম একই কানের দুল রয়েছে, যেটা সালমা ঘরে খুঁজে পেয়েছিল। আর এখানেই গল্পের আসল টুইস্ট রিভিল হয়। ইন্দ্রি নিজেই সেই বইয়ের পৃষ্ঠার সাহায্যে দাসিম জিনকে ডেকেছিল, আর আগে তারা যখন নতুন বাসায় শিফট হয়েছিল তখন ইন্দ্রি কালো জাদুর মাধ্যমে দাসিম জিনকে সেখানে ডেকেছিল তাদের ক্ষতি করার জন্য। আর এবারও একটা পুতুলে কালো জাদু করে সে বেসিনের নিচে রেখেছে। এরপর আমরা ইন্দ্রির আসল রূপ আয়নাতে দেখতে পাই, সেও এখন জিনের বশে চলে গেছে। আর একটা আরমানকে পাওয়ার জন্য ইন্দ্রি এমনটা করেছে, আর সালমাকে আরমানের কাছ থেকে দূরে রাখতে চাইছিল সে, নাকি দিকা এর সাথে জড়িত। এরকমেরই একটা রহস্য নিয়ে এই ভয়ঙ্কর সিনেমাটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভয়ঙ্কর মুভির গল্পটি কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবারও নতুন কোনো গল্পের এক্সপ্লেইন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।